আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। বন্যা কবলিত এলাকায় খাবার ও পানির সংকটের পাশাপাশি সাপের উপদ্রব, নোয়াখালীতে নতুন নতুন এলাকা প্লাবিত। বন্যার্তদের জন্য এক সপ্তাহ ধরে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ। এ পর্যন্ত 7.5 কোটি টাকার অর্থ সহায়তা। জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারে স্বরাষ্ট্র উপদেষ্টার অনুমোদন। জামায়াতের নিবন্ধন বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি আগামী সপ্তাহে। এবং বিক্ষোভে পুলিশের বাধার প্রতিবাদে পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপির 12 ঘন্টার বন্ধ চলছে। তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের সংঘর্ষ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। টানা 3 দিনের বৃষ্টিতে নোয়াখালীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি বেড়ে যাওয়া স্থানগুলোতে ত্রাণ পৌঁছে দেওয়া যাচ্ছে না। সীমাহীন দুর্ভোগে মানুষ। ফেনীতে বন্যার পানি নামতে শুরু করায় আশ্রয় কেন্দ্র থেকে মানুষ ঘরে ফিরতে শুরু করেছেন। বাড়িঘর নষ্ট হয়ে যাওয়ায় বিপর্যস্ত জনজীবন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে লায়লা নওশিনের রিপোর্ট। নতুন করে টানা 3 দিনের বৃষ্টিতে নোয়াখালীর কবিরহাট, সেনবাগ, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। দুর্গম গ্রামাঞ্চলে খাবারের জন্য হাহাকার। বৃষ্টিতে পানি আরও বেড়ে যাওয়ায় দুর্গম এলাকায় গ্রামগুলোতে পৌঁছানো যাচ্ছে না। খাবার আর নিরাপদ পানির সংকটের সাথে রয়েছে সাপের আতঙ্ক। চতুর্দিকে পানি, ভয়াবহ সাপ, দেখি সারা রাত জাগন থাকি। এখানে হাঁটু পরিমাণ পানি, কোমর পরিমাণ পানি, বুক পরিমাণ পানি, ওই জায়গায় কেউ তার নিয়ে যাচ্ছে না। এখানে কোনো সরকারিভাবে ত্রাণ সামগ্রী এ পর্যন্ত আমাদের এই এলাকায় কেউ পায় নাই। মহিলাদের খুব কষ্ট হয়, এই ভিতরে বাচ্চাদের বিভিন্ন রকমের রোগ দেখা দিচ্ছে। নোয়াখালীতে 1169টি আশ্রয় কেন্দ্রে 2,16,000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। ডায়রিয়ায় 257 জন ও সাপের কামড়ে 71 জন সদর হাসপাতালে ভর্তি। পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে। ফেনী থেকে বন্যার পানি নামতে থাকায় ভেসে উঠছে বাড়িঘর ও বসতভিটা। তবে দীর্ঘদিন পানিতে ডুবে থাকায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। বহু মানুষ এখনো ঘরে ফিরতে পারছে না। যে টান আসছে টানে কিন্তু শর্ট নেই। শর্ট হলে একটা একজনে 50 বান্ধের, আর কিছু টান আসতেছে এরা গ্রামে ঢুকতে পারেন না। রাস্তার মাধ্যমে যারা বিতর্কিত লোক আছে এরা কেউ পাইতেছে না। আমি এক মুঠ চিরাও পাই না এখনো। আপনি যাই দেখেন আমার ঘরটাও নাই। আর সব মিলে 7 লাখ থেকে 7.5 লাখ টাকার মতো ঋণ। এখন এই টাকা কেমনে পরিশোধ করবো আমরা খুঁজে পাচ্ছি না, চিন্তা আপনাতে আসি। এ পানি কোন জায়গা থেকে আসে আশ্চর্যের বলার বাইরে। আর মা বাপের আমলেও দেখে না, দাদা দাদির আমলে এতটুকু পানি দেখে নাই। ব্যবস্থা নাই, খানারও ব্যবস্থা নাই, কিছু। উত্তর দৌলতপুর কোয়া নদীর মাঝখানে, আমরা 2 নদীর মাঝখানে, কেউ যেতে পারে না। শত শত মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে, কেউ ছুটছেন দূরে স্বজনদের কাছে। যারা ঘরে ফিরেছেন তারাও মুখোমুখি হচ্ছেন অবর্ণনীয় দুঃখ কষ্টের। অনেক দুর্ভোগ চলতেছে, কিন্তু ত্রাণের জিনিস বাজায় কিছু মানুষের দিতেছে, যে ফাইতেছে যারা পান না। রঙা চলি আইতেছে, রঙা থাকবো ঘন্টা কি গন্ধ ঘন্টা আমাদের ঘন্টা জানে। ক্ষয়ক্ষতি দেখেন না, সব আপনার ডলার নিয়ে গেছে, সব ভাঙ্গে চুরি গেছে। ধান চাইল কিছু নাই, সব কাপড় চোপড় কিছু বাঁচাতে পারিনি। আনপণ্য নিয়ে দুর্গতদের কাছে যান নৌবাহিনী প্রধান। কিছু কিছু এলাকায় আমরা জলযান নিয়ে যেতে পেরেছি। এখন পানি কমে যাওয়ার জন্য অনেক জায়গায় যাওয়া যাচ্ছে না। যেসব জায়গায় আমরা এখনো পৌঁছাতে পারিনি সেখানে আমরা পৌঁছে যাবো ইনশাআল্লাহ। লক্ষ্মীপুরের বিশাল এলাকা এখনো পানিতে ডুবে আছে। খাবার ও নিরাপদ পানির সংকটে মানুষ। বন্যায় জেলার 4 জনের মৃত্যু হয়েছে। পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে না বানভাসী মানুষ। আমার 8-10 লাখ টাকার মাছ নষ্ট হয়েছে, 2টা প্রজেক্ট চলে গেছে, গরুর ফার্ম চলে গেছে, গরু চলে গেছে। লায়লা নওশিন, চ্যানেল আই। জামাতে ইসলামী ও ছাত্র শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারে অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে প্রজ্ঞাপন প্রক্রিয়াধীন রয়েছে। আজই যে কোনো সময় তা প্রকাশ করা হবে। এদিকে জামায়াতে ইসলামী নিবন্ধন বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে। বিষয়টি জানিয়েছেন জামায়াতে ইসলামের আইনজীবী শিশির মনির।
জামাত নতুন সরকারের কাছে তাদের দল ও ছাত্র সংগঠন নিষিদ্ধে বিষয়টি উত্থাপন করে প্রজ্ঞাপন বাতিলের অনুরোধ জানায়। এরই পরিপ্রেক্ষিতে আজ নিষেধাজ্ঞার প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জামাতে নিযুক্ত আইনজীবী শিশির মনির। কার্যকারণ খুঁজে পায়নি কেন নিষিদ্ধ করা হয়েছিল, সেই জন্য তারা এই নিষিদ্ধের আদেশ বাতিলের জন্য সুপারিশ করে। এরই প্রেক্ষিতে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টা সকলের সম্মতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয় যে অতীতের এই যে নিষিদ্ধকরণ সার্কুলারটি ছিল এটিকে বাতিল বলে ঘোষণা। সারা দেশে বন্যার্তদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহের 1 সপ্তাহ হতে চলল। চলমান গণত্রাণ কর্মসূচি থেকে গত 6 দিনে 7.5 কোটি টাকার বেশি অর্থ সহায়তা এসেছে। শিক্ষার্থীরা ছাড়াও টিএসসিতে এসে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন অনেক সাধারণ মানুষ। রোকসানা আমিনের রিপোর্ট। সারা দেশে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াচ্ছেন নবীন প্রবীণ নির্বিশেষে সাধারণ মানুষ। লাইন ধরে ত্রাণ নিতে আসে না, লাইন ধরে ত্রাণ দিতে আসতেছে। এই যে আমাদের একটা স্টুডেন্টদের পাওয়ার, জনগণের পাওয়ার, ছাত্র জনতা এক হয়ে কাজ করতেছে, এটা দেখে আসলেই আমার খুব ভালো লাগতেছে। যদি আমরা সবাই এগিয়ে আসি তাহলেই তো ত্রাণ কর্মসূচি আরও বাড়বে, আরও মানুষ সাহায্য পাবে। পার্কে জগিংয়ে গিয়ে বন্যায় সংকটে থাকা লাখো মানুষের সহায়তায় ত্রাণ তুলেছেন সাবেক 2 প্রবীণ সেনা অফিসার। টিএসসিতে চলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচিতে সেই অর্থ সহায়তা পৌঁছে দিলেন 2 বন্ধু। আমাদের একটা গ্রুপ আছে চাঁদা থেকে, আমরা আজকে 2 লাখ টাকা দিলাম। যারা ছাত্র ভাইরা যারা আহত আছে তাদের যে চিকিৎসা বা ওষুধপত্র যদি লাগে বা তারে যদি লাগে সেটা দেওয়ার জন্য আমরা হাঁটি সকালে নামাজ পড়ে। এবং এই গ্রুপ জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ প্রসঙ্গে ব্রিফ করছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমরা সচিবালয় ব্রিফিংয়ে চলে যাচ্ছি। বলেন এই ইস্যুতে প্রশ্ন করেন, অন্য কোনো ইস্যু না। প্রেক্ষাপটটা তো আপনি বললেন, এটা কিভাবে দেখছেন? জামাতের শিবিরের রাজনীতি শুরু করার জন্য দীর্ঘদিন দেশের মানুষেরই তো একটা দাবি ছিল, সেই বিষয়টা যদি আমরা এইটাও ভাবে, সেই ছাত্র জনতার আন্দোলন দেশের কোন মানুষের দাবি ছিল? আপনি তো বলছিলেন যে এরকম একটা দীর্ঘদিন, আপনি বলেন, আপনি তো প্রশ্ন করছেন কোন মানুষের দাবি ছিল। আমি তো বলছি কিছু মানুষের। কাদের দাবি ছিল? সেটাকে কাদের দাবি ছিল আপনি বলেন। আপনি তো সাংবাদিক, আপনি জানেন কাদের দাবি ছিল। না না না, ওই সময়টা বাদ দিয়ে জামাত ইসলামকে আগে নিষিদ্ধ করার দাবিটা কাদের ছিল? কোন দলের ছিল? আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবি ছিল। আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, করে নাই কেন? তার মানে তো তাদের বদ মতলব ছিল। 15 বছর তারা ক্ষমতায় ছিল, তারা তাদেরই সহযোগী সংগঠন বিভিন্ন মহল থেকে তারা এই ধরনের দাবি তুলেছে। আবার আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগ জামাতকে সাথে নিয়ে 1986 ইলেকশনে গেছে, 1988 সংসদে একসাথে পদত্যাগ করেছে। একসাথে পদত্যাগ করার পর একসাথে মতিউর রহমান নিজামী, প্রয়াত মতিউর রহমান নিজামী সাহেবের সাথে আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক সম্মেলন করেছেন। বলেছেন উনি শুধু আওয়ামী লীগের লিডার না, উনি সকল বিরোধী দলের নেতা। পরবর্তীকালে জামাত যখন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জয়লাভ করার জন্য আওয়ামী লীগের পদপ্রার্থী জামাতের আমির গোলাম আজমের কাছে দোয়া চাওয়ার জন্য গিয়েছেন। 1996 এর আন্দোলনে জামাতকে নিয়ে অংশ নিয়েছেন। আমরা সর্বশেষ নির্বাচন পত্রপত্রিকায় রিপোর্ট পাচ্ছিলাম জামাতকে ইলেকশনে আনার একটা প্রক্রিয়া চলছে। তারপরে যখন আওয়ামী লীগের বিভিন্ন মহল থেকে এই ধরনের দাবি করা হতো এবং আওয়ামী লীগ যখন আবার এই দাবিটা পূরণ না করতো, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এটা আওয়ামী লীগ জামাতকে চাপে রেখে তাদের কথা মতো চলতে বাধ্য করার একটা প্রক্রিয়া হিসেবে নিয়েছিল। আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতার দোর্দণ্ড প্রতাপে ছিল, কখনোই নিষিদ্ধ করে নাই। যখন ছাত্র জনতার বিপ্লবে যখন আওয়ামী লীগের প্রায় পরাজিত এবং পরাভূত হওয়ার মতো অবস্থা হয়েছে, তখন আপনার এই পুরা বিপ্লবটাকে, পুরা অভ্যুত্থানটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করে অবাধে দমন নিপীড়ন চালানোর একটা পর্যায়ে জামাতকে নিষিদ্ধ করেছে। সেটা তো কোনো নীতিগত অবস্থান হতে পারে না। যে অবস্থায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সরকার পালিয়ে গেছে, পাবলিক পারসেপশন আছে, অনেকে মনে করে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার। তো এই ব্যাপারে আপনারা কি চিন্তা করেন? আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে
যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে হাইকোর্টে, সেই অফিস থেকে এটা প্রতিবাদ করা হয়েছে, এটার বিপক্ষে দাঁড়িয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না, আনলেস আপনার যদি একটু সুশক্তভাবে জঙ্গি তৎপরতা, রাষ্ট্রবিরোধী তৎপরতা, কোট আন কোট যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটরিক হিসাবে ইউজ করে, সেটা না। সত্যিকার অর্থে সেরকম থাকলে তাও প্রচন্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে। জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল, বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। গত 15 বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না, সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না। তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল। এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে, লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে, বা দল হিসাবে ব্যক্তিগতভাবে আমি বলছি, দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে। স্যার, আমি একটা প্রশ্ন করতে চাই। স্যার, আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন তারা একটা দলকে সন্ত্রাসী সংগঠন করত। এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই, এখন অনেকে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন বলে বিভিন্ন রকম সাম্প্রতিক হত্যাযোগ্য। আসলে সন্ত্রাসী সংগঠন, কি ধরনের সংগঠনকে সন্ত্রাসী সংগঠন বলা উচিত? কি ধরনের, এটা তো আপনি মানে খুবই জটিল টেকনিক্যাল কোয়েশ্চেন করেছেন। এটা একটা বিশেষজ্ঞ পর্যায়ে মতামত ছাড়া বলা সম্ভব না। তবে আমি মনে করি, ধরেন যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, সার্বভৌমত্বে বিশ্বাস করে না, বাংলাদেশের আপনার যে আমাদের যে গণতান্ত্রিক রাজনীতি সেটাকে নস্যাৎ করতে চায়, আমাদের বাংলাদেশে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, যেভাবে আমি চেতনা বুঝে ডেমোক্রেটিক বৈষম্যহীন শোষণহীন সমাজ, এটাকে ধ্বংস করার জন্য যারা আপনার সিস্টেম্যাটিক্যালি মানে তাদের সশস্ত্র একটা সংগ্রাম করে, একদম প্রাইমারি চিন্তা করে আপনাকে বলছি। তবে আমি মনে করি যে মানে মতামত প্রকাশের স্বাধীনতা যত অবাধিত রাখা যায় ততই ভালো। স্যার, একটা প্রশ্ন ছিল। আপনারা তো সংস্কার কার্যক্রম নিয়েছেন, ছাত্র জনতার একদম আনরিলেটেড না স্যার, একটা রিলেটেড স্যার। নির্বাচন কমিশন একটা মন্তব্য করেছে তাদের সাংবিধানিক কিছু বাধ্যবাধকতা আছে 90 দিনে, সেই বিষয়টি নিয়ে আপনারা কিছু ভাবছেন কিনা? ওই জায়গায় নির্বাচন কমিশনের প্রথম তাদের রিয়েলাইজ করা উচিত তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা কি ছিল। ভুয়া নির্বাচন করা তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল, তারা আগে নিজের বিবেচনা করুক। নিজে আপনি আচরি ধর্ম আছে না, তারা প্রথম আত্মসমালোচনা করুক, তারপর দেখা যাবে। ওনার প্রধান নির্বাচন কমিশনের একটা লেখা দেখলাম, উনি এখন কি স্বৈরাচারী অগণতান্ত্রিক সরকার বলছেন, করেছেন না সমকালে বলেছেন, উনি বলছেন যে ওনাদের ফাঁসির একটা হতে পারে। না, উনি আগের সরকারকে কি ঘোষণা করেছেন, স্বৈরাচার বলেছেন না? তাহলে উনি তো মানে উনার আগে আত্মসমালোচনা করা হচ্ছে। এই স্বৈরাচার সরকারটা আসছে কার অভিভাবক, উনার অভিভাবক। যাই হোক, এটা কোনো দরকার কি দরকার না, এটা উনার কথায় আমাদের মানে মানে উনার কথাতে আমাদের পরিচালিত হওয়ার কোনো কারণ নাই। আমাদের যথেষ্ট আইন বিশেষজ্ঞ করা আছে, আমরা সবসময় সবকিছু মানে দিকে দৃষ্টি রেখে এটা করবো। আর আমরা সবসময় বিশ্বাস করি ডক্ট্রিন অফ নেসেসিটি বলে একটা কথা আছে। তারপর আপনার আমাদের সংবিধান পরিবর্তনগুলো কিভাবে হয়েছে সেটা নিয়েও কোর্টে মামলা আছে, এখন এই বিষয়ে মতামত করা। স্যার, আরেকটা প্রশ্ন দেবেন। বিভিন্ন আদালতে স্যার আমরা দেখছি যে ডক্টর দীপুমণি সহ যে ওঠানোর সময় হামলার ঘটনা ঘটছে, তো এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? যদি অন্যায় হয় এটা কার ব্যর্থতা? সারা দেশে বন্যার্তদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহের 1 সপ্তাহ হতে চলল। চলমান গণত্রাণ কর্মসূচি থেকে গত 6 দিনে 7.5 কোটি টাকার বেশি অর্থ সহায়তা এসেছে। শিক্ষার্থীরা ছাড়াও টিএসসিতে এসে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন অনেক সাধারণ মানুষ। রোকসানা আমিনের রিপোর্ট। সারা দেশে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াচ্ছেন নবীন প্রবীণ নির্বিশেষে সাধারণ মানুষ। লাইন ধরে আর ত্রাণ নিতে আসে না, লাইন ধরে ত্রাণ দিতে আসতেছে। এই যে আমাদের একটা স্টুডেন্টদের পাওয়ার, জনগণের পাওয়ার, ছাত্র জনতা এক হয়ে কাজ করতেছে, এটা দেখে আসলেই আমার খুব ভালো লাগতেছে। যদি আমরা সবাই এগিয়ে আসি তাহলেই তো ত্রাণ কর্মসূচি আরও বাড়বে, আরও মানুষ সাহায্য পাবে। পার্কে জগিংয়ে গিয়ে বন্যায় সংকটে থাকা লাখো মানুষের সহায়তায় ত্রাণ তুলেছেন সাবেক 2 প্রবীণ সেনা অফিসার। টিএসসিতে চলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচিতে সেই অর্থ সহায়তা পৌঁছে দিলেন 2 বন্ধু। আমাদের একটা গ্রুপ আছে, যারা থেকে আমরা আজকে 2 লাখ টাকা দিলাম, যারা ছাত্র ভাইরা যারা আহত আছে তাদের যে চিকিৎসা বা ওষুধপত্র যদি লাগে বা তারে যদি লাগে সেটা দেওয়ার জন্য আমরা হাঁটি সকালে নামাজ পড়ে, এবং এই গ্রুপটা আমাদের আমরা এইরকম সাহায্য করেছি। আমরা আরও আপনার প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে
ওখানে আমরা টাকা দিয়েছি। শুধু ব্যক্তি পর্যায়ে নয়, ছাত্রদের মানবিক এই আহ্বানে সাড়া দিচ্ছে অনেক প্রতিষ্ঠান। টিএসসিতে দ্বিতীয় দিনের মতো খাদ্য সহায়তা দিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল আই। আমরা যে বাংলাদেশকে এই মুহূর্তে সবাই ধারণ করছি, মানে ব্যক্তি, প্রতিষ্ঠান এবং মানে সবাই মিলে এর নজির হচ্ছে এটা। এবং আপনারা যাই আমাদের ছাত্র সমাজকে বিশ্বাস করছেন, আমাদের উপর আস্থা রাখছেন, চ্যানেল আই যে বাংলাদেশের মানুষকে ধারণ করে এবং তারা হচ্ছে বন্যাপীড়িত ভাই বোনদের জন্য যে মহৎ তাদের দায়বদ্ধতার নজির স্থাপন করেছে, এজন্য চ্যানেল আইকে আন্তরিকভাবে ধন্যবাদ। গত 7 দিন ধরে ত্রাণ সংগ্রহ করে চলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। জাস্ট একটা মেসেজ থাকবে দেশবাসীর কাছে যে আপনারা যাদের আপনাদের সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী আপনারা সাধ্যমতো চেষ্টা করেন, আপনাদের মতো করে আমরাও আমাদের মতো চেষ্টা করছি। বিশাল এই কর্মযজ্ঞ চলছে টিএসসি, শারীরিক শিক্ষা কেন্দ্র ডাকসু সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলেও। এত ত্রাণের প্যাকেজিং করতে শিক্ষার্থীদের পাশাপাশি দিনরাত স্বেচ্ছাশ্রম দিচ্ছেন অনেক সাধারণ মানুষ। আমার ক্লাস শুরু হয় নাই, কিন্তু আমি তাও কাজ করার জন্য মেহেরপুর থেকে ঢাকায় চলে আসছি। আমি প্রথম শুক্রবার থেকে টানায় আসতেছি। তো আপনি যদি নিজেও আসেন, একদিন আসার পরের দিন কিন্তু ঘরে বসে থাকতে পারবেন না। মারা, তারপর মুরব্বীরা, গার্ডিয়ানরা সবাই এসে হাতে হাতে রেখে কাজ করতেছে। প্রতিদিন 20 থেকে 25টি ট্রাক বোঝাই করে সর্বসাধারণের এই ভালোবাসা পৌঁছে যাচ্ছে বানভাসী মানুষের বসত ভিটায়। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। শুনানির সুযোগ না দিয়ে শাস্তি দেওয়ার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সহ 7 বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননা মামলা করা হয়েছে। রায় জালিয়াতির অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক ও সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে। বিচারক হয়েও দুর্নীতি, বিদ্বেষাত্মক ও বেআইনিভাবে রায় দেওয়া সহ অসত্য এবং জালিয়াতিমূলক রায় দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। তিনি তার বিচারপতি পদ থেকে অবসরে যাওয়ার পরে তিনি 16 মাস পরে রায় এসে সেই রায় পরিবর্তন করেছেন। সুতরাং এইটা দণ্ডবিধির 219 ধারা এবং 466 ধারায় একটি সুনির্দিষ্ট অপরাধ। এই অপরাধের জন্য আমরা শাহবাগ থানায় একটি এজাহার দায়ের করেছি। বিচারপতি খায়রুল হক তিনি একজন হোয়াইট কলার ক্রিমিনাল, এই কারণে তার বিরুদ্ধে এই 2টি ধারায় মামলা চলে এবং বাংলাদেশে এই পর্যন্ত 219 ধারায় কোনো মামলা হওয়ার কোনো নজির আমরা পাইনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে একটি নির্দিষ্ট সময় দিতে চায় বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করে আসছে। জনগণের সমর্থনে সরকারের মাধ্যমে দেশে প্রকৃত সংস্কার আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। তবে কেউ যেন বিভাজন সৃষ্টি করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কোন লুটপাটে বিএনপির কর্মীরা জড়িত নয়, কেউ জড়িত থাকলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইন্ডিয়ান গভর্নমেন্ট তাকে সেই যৌক্তিক সময় অবশ্যই দিতে হবে। তার জন্য সকল প্রকার কোঅপারেশন, সহযোগিতা কিন্তু আমরা এখন পর্যন্ত করে চলেছি, করব। যতদিন আমরা মনে করি যে সরকার রাইট ট্র্যাকে থাকবে, অবশ্যই আমরা সেটা করব। যারা গণতন্ত্রকে আপনার ব্যাহত করার জন্য, ধ্বংস করার জন্য কাজ করেছে, তাদেরকেও আমরা সেভাবে এই দেশে মধ্যে মানুষ এখানে একটা ডেমোক্রেটিক সেট আপ চায়, একটা গণতন্ত্র চায়, নির্বাচন চায়। আপনি দেখবেন যে মানুষ কত খুশি হয় যখন নির্বাচন আসে, যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়, মানুষ সেটা গ্রহণ করে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। অন্তর্বর্তী সরকারের ক্রয় কমিটির প্রথম বৈঠকে 3টি প্রস্তাবে 90,000 টন ইউরিয়া সার কেনায় অনুমোদন দেওয়া হয়েছে। কমিটি আহ্বায়ক অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে তিনি বলেন, সার সংকট হবে না, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। বৈঠকে 20 লাখ টন ডাল কেনারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার ক্রয় 3টা, আর অত্যাবশ্যক জিনিস মসুর ডাল ক্রয়, আমরা 3টাই আমরা অনুমোদন দিয়েছি। এর জন্য যা অর্থায়ন লাগে ফরেন কারেন্সিও বিদেশের কাছে, আমরা সেটা সচেতন করব। এটা অতি দ্রুত করতে হবে, কারণ এই যে সারের সরবরাহ আমরা কোনোভাবেই কমতে দেব না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ফোন আলাপে এরদোয়ান বাংলাদেশে চলমান বন্যায় প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করেন, সেই সাথে মানবিক সহায়তা দিয়ে বন্যা কবলিত মানুষের পাশে থাকারও প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার দীর্ঘদিনের বন্ধু এরদোয়ানকে ধন্যবাদ জানিয়ে তুরস্কের সাথে বাণিজ্য বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের উৎপাদন সহ গুরুত্বপূর্ণ খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন। এরদোয়ান জানান, শিগগিরই পরিবর্তিত বাংলাদেশের পুনর্গঠনে সহায়তার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল বাংলাদেশে পাঠানো হবে। ডক্টর ইউনূসকে তুরস্ক সফরের আহ্বান জানান রিসেপ তাইয়েপ এরদোয়ান। ভারতের পশ্চিমবঙ্গে আলোচিত আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে রাজ্য সচিবালয় অভিমুখে নবান্ন ঘেরাও অভিযান শুরু করেছে শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। শিক্ষার্থীদের এক দফা দাবির আন্দোলনে সমর্থন দিয়েছে ভারতীয় জনতা পার্টি, বিজেপি ও বাম দলগুলো। রাজধানীর কলকাতার রাস্তায় ব্যাপক বিশৃঙ্খলা চলছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার সেল ও জল কামান ব্যবহার করলে পাল্টাপাল্টি সংঘর্ষ হয়। নবান্ন ঘেরাও কর্মসূচিতে পুলিশের আক্রমণের পর ছাত্র সমাজের পাশে দাঁড়িয়েছে বিজেপি। কর্মসূচি অনুযায়ী আজ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে সাধারণ ধর্মঘট। বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি পালন করবে বিজেপি। এছাড়া আগামী 30শে আগস্ট মহিলা মোর্চার ডাকে সব শ্রেণী পেশার মানুষকে পথে নামার ডাক দিয়েছে বিজেপি। তবে এসব কর্মসূচি বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, এই আন্দোলন বাংলার বিরুদ্ধে চক্রান্ত। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। এখন দেখবেন নিটোল টাটা কৃষি সংবাদ। পটুয়াখালীতে আউশ মৌসুমে অনাবাদি জমিতে উচ্চ মূল্যের সবজি উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করেছেন জেলার কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরে জমিন গবেষণা বিভাগের বিজ্ঞানীরা। জমিতে উঁচু বেড ও সমন্বিত বালাই ব্যবস্থায় সফল হয়েছেন তারা। অমৌসুমে সবজি উৎপাদনের নতুন এই কৌশল স্থানীয় কৃষকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এবার দেখবেন প্রকৃতি সংবাদ। উজানের ঢলে প্রতি বছর 2 কোটি টন পলি আসছে তিস্তায়। নদীর পরিচর্যা না হওয়ায় ভরাট হওয়া বুকে পানি ধরে রাখতে পারছে না তিস্তা। তাই প্রতি বছর বন্যা ও ভাঙনে নদী এলাকায় প্রায় 1 লাখ কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন নদী বিশেষজ্ঞরা। সংকট উত্তরণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একমাত্র পথ দেখছেন তারা। এবার খেলার খবর।